আচ্ছা, প্রত্যেকটা কোম্পানির ভেতরেই কিন্তু একটা গুপ্তধন লুকানো থাকে, যা বেশিরভাগ সময়ই আমাদের চোখের আড়ালে থেকে যায়। চলুন আজ আমরা ঠিক সেই গুপ্তধনটাকেই খুঁজে বের করার আর তাকে পুরোপুরি কাজে লাগানোর কৌশলটা জেনে নিই। তো আলোচনার শুরুতে একটা সহজ প্রশ্ন। একটু ভাবুন তো, যে কোনো কোম্পানির সবচেয়ে দামি অথচ সবচেয়ে কম ব্যবহার করা সম্পদটা আসলে কি? উত্তরটা উত্তরটা হলো সেই কোম্পানিতে কাজ করা মানুষগুলোর সম্মিলিত জ্ঞান, বুদ্ধি আর সৃজনশীলতা। এইটাই হলো সেই আসল গুপ্তধন, যা ঠিকঠাক ব্যবহার করতে পারলে একটা সাধারণ কোম্পানিও কিন্তু অসাধারণ হয়ে উঠতে পারে। তাহলে আমাদের প্রথম এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো কিভাবে এই সম্মিলিত প্রতিভাকে শুধু খুঁজে বের করা নয়, বরং একে কোম্পানির আসল চালিকাশক্তিতে বদলে দেওয়া যায়। এই দর্শনের একটা নাম আছে এমপ্লয়ি ইনভলভমেন্ট বা কর্মচারী সম্পৃক্ততা। দেখুন, এটা কিন্তু শুধু কয়েকটা কাজ ভাগ করে দেওয়া নয়, বরং এটা একটা কালচার। এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে একদম টপ লেভেল থেকে শুরু করে ফ্রন্টলাইনের কর্মী পর্যন্ত সবাই কোম্পানির ভালো মন্দ নিয়ে ভাবার সুযোগ পায়, সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় অংশ নিতে পারে। এই যেমন পিটার গ্রেজিয়ার, তিনি কিন্তু অনেক আগেই এর গুরুত্বটা বুঝেছিলেন। মানে মূল কথাটা হলো, কর্মীরা যখন শুধু তাদের হাত দিয়ে কাজ করে না, বরং তাদের মাথাটাকেও কাজে লাগানোর সুযোগ পায়, ঠিক তখনই ওই গুপ্তধনের আসল তালাটা খোলা সম্ভব হয়। কিন্তু কর্মীদের এভাবে যুক্ত করা কি শুধুই একটা ভালো লাগার বিষয়, নাকি এর কোনো সত্যিকারের প্রভাব আছে? চলুন দেখি এই সম্পৃক্ততার একটা ছোট ঢেউ কিভাবে পুরো কোম্পানিতে একটা অসাধারণ পজিটিভ পরিবর্তন নিয়ে আসতে পারে। দেখুন কি দারুণভাবে সবকিছু একটার সাথে আরেকটা জুড়ে আছে। যখন কর্মীরা ডিসিশন মেকিংয়ে অংশ নেয়, তখন স্বাভাবিকভাবেই তাদের মোরাল বাড়ে। আর ভালো মোরাল মানেই ম্যানেজমেন্টের সাথে ভালো সম্পর্ক, আর তার সরাসরি প্রভাব গিয়ে পড়ে কোয়ালিটি আর প্রোডাক্টিভিটির ওপর। এটা আসলে একটা চক্রের মতো, যা কোম্পানিকে শুধু উপরের দিকেই নিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, এই অসাধারণ সংস্কৃতিটা বানাবে কে? এর আসল চাবিকাঠিটা কিন্তু থাকে ম্যানেজারের হাতে। একজন ম্যানেজারই পারেন এই পুরো প্রক্রিয়াটার জন্য একটা ক্যাটালিস্ট বা অনুঘটক হিসেবে কাজ করতে। পুরনো দিনের সেই বসগিরির কনসেপ্ট এখন আর চলে না। একজন আধুনিক ম্যানেজারকে হতে হয় একটা সুইস আর্মি নাইফের মতো। তিনি একাধারে একজন কোচ, যিনি পথ দেখান, একজন সাপোর্টার, যিনি রিসোর্স যোগান দেন, আবার তিনি একজন রোল মডেল, যাকে দেখে টিমের বাকিরা উৎসাহ পায়। আর এই সব কিছুর মূলে থাকে একটা কাজ: টিমের প্রত্যেকটা ছোট বড় অবদানের স্বীকৃতি দেওয়া। আচ্ছা, থিওরি তো অনেক হলো। এবার চলুন কিছু বাস্তবসম্মত কৌশল বা টুলস নিয়ে কথা বলা যাক, যেগুলি ব্যবহার করে এই কালচারটাকে কাগজে কলমে না রেখে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। তবে একটা কথা আছে না, সেরা কারিগরেরও তার যন্ত্রপাতি ব্যবহারের আগে কাঁচামালটাকে ঠিকঠাক বুঝতে হয়। আমাদের ক্ষেত্রে সেই কাঁচামালটা হলো মানুষের মন। আমরা যদি এটাই না বুঝি যে মানুষ ঠিক কিসে উৎসাহী হয়, তাহলে পৃথিবীর সেরা টুলকিটটাও কিন্তু কোনো কাজে আসবে না। চলুন তাহলে অনুপ্রেরণার পেছনের সাইকোলজিটা একটু তলিয়ে দেখি। আমরা প্রায় ধরে নিই যে আমরা জানি কর্মীরা কী চায়, কিন্তু বাস্তবতা কি আসলেই আমাদের ধারণার সাথে মেলে? উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো হতে পারে। এই টেবিলটা একটু ভালো করে দেখুন, এখানে আসল ব্যাপারটা লুকিয়ে আছে। কর্মীরা কিসে সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়? তাদের তালিকার ১ নম্বরে আছে আকর্ষণীয় কাজ। অথচ ম্যানেজাররা কি ভাবেন? তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভালো বেতন। আবার দেখুন, কর্মীরা ২ নম্বরে রেখেছে কাজের প্রশংসা, যেটা ম্যানেজারদের তালিকায় প্রায় খুঁজেই পাওয়া যাচ্ছে না, একদম ৮ নম্বরে। এই যে চিন্তাভাবনার বিশাল ফারাক, এটাই কিন্তু অনুপ্রেরণা তৈরির পথে সবচেয়ে বড় বাধা। তাহলে ম্যানেজাররা কেন এমনটা ভাবেন? অ্যাব্রাহাম ম্যাসলোর এই বিখ্যাত তত্ত্বটা এর একটা ভালো ব্যাখ্যা দেয়। তিনি দেখিয়েছেন যে মানুষের চাহিদাগুলো আসলে একটা সিঁড়ির মতো। বেতন আর চাকরির নিরাপত্তা হলো সিঁড়ির সবচেয়ে নিচের ধাপ। এগুলো না থাকলে কর্মীরা অবশ্যই অসন্তুষ্ট হবে। কিন্তু আসল অনুপ্রেরণা, আসল যে মোটিভেশন, সেটা আসে ওপরের ধাপগুলো থেকে, যেমন কাজের স্বীকৃতি পাওয়া, সম্মান পাওয়া বা নতুন কিছু করার সুযোগ পাওয়া। সমস্যাটা হলো ম্যানেজাররা প্রায় নিচের ধাপগুলো নিয়েই ব্যস্ত থাকেন, আর কর্মীরা তাকিয়ে থাকে ওপরের ধাপগুলোর দিকে। হার্জবার্গ এই আইডিয়াটাকেই আরও পরিষ্কার করেছেন। ব্যাপারটা এভাবে ভাবুন, স্বাস্থ্যগত উপাদান বা হাইজিন ফ্যাক্টরসগুলো হলো ব্যথানাশক ট্যাবলেটের মতো। এগুলো আপনার কষ্ট কমাবে, কিন্তু আপনাকে আনন্দ দেবে না। মানে ভালো বেতন আপনার অসন্তোষ দূর করবে। অন্যদিকে অনুপ্রেরণামূলক উপাদান বা মোটিভেটার্সগুলো হলো ভিটামিনের মতো। এগুলো আপনাকে শক্তি দেয়, এগিয়ে যেতে সাহায্য করে, যেমন কাজের স্বীকৃতি। আসল উন্নতি কিন্তু এই ভিটামিনগুলো থেকেই আসে, শুধু পেন কিলার দিয়ে নয়। তো এখন যেহেতু আমরা অনুপ্রেরণার পেছনের বিজ্ঞানটা বুঝে গেছি, আমরা আমাদের টুলকিট থেকে সঠিক টুলগুলো বেছে নিতে পারি। চলুন ৩টি সবচেয়ে শক্তিশালী টুলস দেখে নিই, যা সরাসরি মাসলো আর হার্জবার্গের তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি। প্রথমটা হলো এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতায়ন। এর মানে হলো কর্মীদের ওপর বিশ্বাস রাখা
আর তাদের হাতে গাড়ির স্টিয়ারিং হুইলটা তুলে দেওয়া। যখন একজন কর্মী তার নিজের কাজের ওপর নিয়ন্ত্রণ পায়, তখন সে আর শুধু একজন কর্মচারী থাকে না, সে তার কাজের মালিক হয়ে ওঠে। এটা সরাসরি তাদের আত্মবাস্তবায়নের চাহিদাকে পূরণ করে। এরপর আসে টিমওয়ার্ক। টিমওয়ার্কের শক্তিটা হলো এখানে 1 আর 1 2 না হয়ে 3 হয়ে যায়। যখন বিভিন্ন স্কিলের মানুষ একসাথে মিলে কাজ করে, তখন তারা শুধু সমস্যার সমাধান করে না, বরং একে অপরের শক্তি হয়ে ওঠে। আর এটা ম্যাসলোর সেই সামাজিক চাহিদার স্তরটাকে পূরণ করে, যা আমাদের একাত্মবোধ করতে শেখায়। একটা সত্যি কথা কি জানেন? যারা মাঠে থেকে কাজটা করে তারাই সবচেয়ে ভালো জানে যে কাজটাকে কিভাবে আরও উন্নত করা যায়। একটা ভালো সাজেশন সিস্টেম বা সুপারিশ ব্যবস্থা সেই অসাধারণ আইডিয়াগুলোকে ম্যানেজমেন্ট পর্যন্ত পৌঁছে দেওয়ার একটা মসৃণ রাস্তা তৈরি করে দেয়। এটা উদ্ভাবনের একটা খুবই গুরুত্বপূর্ণ উৎস। আর সবশেষে একটা সহজ নিয়ম মনে রাখতে হবে, যে আচরণের প্রশংসা করা হয় সেই আচরণেরই পুনরাবৃত্তি ঘটে। স্বীকৃতি হতে পারে আর্থিক বোনাসের মতো, যা হার্টজবার্গের মতে একটা স্বাস্থ্যগত উপাদান। কিন্তু দুটো আন্তরিক প্রশংসার কথা, সেটা হলো একটা শক্তিশালী অনুপ্রেরণামূলক উপাদান, যা কর্মীদের মধ্যে সত্যিকারের আগুন জ্বালিয়ে দেয় আর একটা পজিটিভ কাজের পরিবেশ তৈরি করে। আজকের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার: কর্মচারী সম্পৃক্ততা কোনো জটিল রকেট সায়েন্স নয়। এখন ভাবার বিষয় হল, আগামীকাল থেকে টিমের মধ্যে এমন কোনো একটি ছোট পদক্ষেপ নেওয়া যায় যা হয়তো এক বিরাট পরিবর্তনের প্রথম ঢেউ হয়ে উঠতে পারে। একটু ভাবুন তো।